নীর তার কথা রাখে ঠিক 10 মিনিট পরেই আদ্রিতার রেহাই হয়। চারদিকে এমন আজানের ধ্বনি শোনা যাচ্ছে। আদ্রিতা নীর দুজনেই পাশাপাশি দাঁড়িয়ে নামাজ আদায় করে নেয়। নামাজ শেষ করে জায়নামাজ গুছাতে গুছাতে আদ্রিতা নীরের দিকে তাকায়। নীর তখনও মোনাজাত ধরে রেখেছে। আদ্রিতার চোখ এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে শুদ্ধতম পুরুষকে দেখছে। কি অমায়িক না লাগছে শুভ্র পাঞ্জাবিতে তার নেতা সাহেবকে। আচ্ছা, সব পুরুষকেই কি নামাজ পড়তে বসলে এতটাই শুদ্ধ লাগে, নাকি শুধু নীরকেই তার চোখে শুদ্ধ লাগছে? কোনটা বুঝে উঠতে সক্ষম হলো না আদ্রিতা। মনে মনে বলে ওঠে, ইস, এই লোকটা নাকি আমার স্বামী, আমার অর্ধাঙ্গ, হোক না কিছু দিনের জন্য, কিন্তু তবুও তো আমার। মন চাচ্ছে টুপ করে কপালে একটা চুমু খেতে। চুমু খাওয়ার পরে লোকটার রিয়াকশন কি হবে? ছি বউ, তুমি আমার মতো নিরীহ পুরুষের ভার্জিনিটি নিয়ে এইভাবে খেলা করতে পারো না। আমি পুরুষ নির্যাতনের মামলা দিব তোমার উপর বউ। কথাটা মনে মনে ভেবে হেসে উঠে আদ্রিতা। ঠিক মিনিট 3 এর মধ্যেই আদ্রিতার কপালে কারো উষ্ণ ঠোঁটের স্পর্শতে কেঁপে উঠে আদ্রিতা। চোখ জোড়া বন্ধ হয়ে আসলো, এক প্রকার জোর করে খুলে তাকায় থাকে নীরের দিকে। কি বউ, বরের প্রতি প্রেম প্রেম পাচ্ছে বুঝি? হুঁ, মোটেও না। তাই তো আমাকে চুমু খাওয়ার জন্য স্বপ্ন দেখছিলে। আমার বয়ে গেছে। আজব এক লোক তো, মনে মনে পরিকল্পনাও করতে দেয় না। আজব ব্যক্তি। হঠাৎ করেই নীর নিজের মাথা ঝুঁকিয়ে আনে আদ্রিতার সামনে। নেন বউ, নবীর সুন্নত পালন করুন। আমি তো আমার সুন্নত পালন করেছি, এবার আপনার পালা, দেরি করবেন না। আদ্রিতা হাসল। সেও আর তালবাহানা করে সময় নষ্ট করল না। টুপ করে নীরের কপালের মাঝ বরাবর নিজের ঠোঁট ছুঁয়ে দেয়। চলেন বউ, যাওয়া যাক কুয়াশাকে নিজের শরীরে মাখাতে। আদ্রি আলতো হাসে। পাঞ্জাবি জড়িয়ে বেরিয়ে পড়ে নীর। আদ্রিতাও শাড়ি উপরে চাদর জড়িয়ে বেরিয়ে পড়ে। পাশাপাশি কুয়াশা মাখা রাস্তায় হেঁটে চলছে একজোড়া কপোত-কপোতি। দূরের জায়গা দেখা যাচ্ছে না, কিন্তু তবুও হেঁটে যাচ্ছে তারা, যেন আজ তাদের অজানায় হারানোর ইচ্ছা হয়েছে। নেতা সাহেব, কেমন লাগছে? নীরের সামনে উল্টো দিকে হয়ে হাঁটতে শুরু করে। পড়ে যাবে ওয়াইফি, সোজা হও। আপনি আছেন না, ধরে রাখবেন নাকি ফেলে দিবেন আপনার ইচ্ছা। যদি ফেলে দেই তাহলে ভেবে নিব এটাই আমার ভাগ্য ছিল। নীরের চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে, আর যদি ধরে রাখি তাহলে ভাববো এত ভাগ্য আমার ছিল। তাহলে ফেলে দেওয়া লাগবে দেখছি। ঠিক আছে। সাথে সাথেই একটা ইটের টুকরোর সাথে পা বেজে পড়ে যেতে নিলেই নীর আদ্রিতার হাত আঁকড়ে ধরে নিজের দিকে টেনে আনে নীর। আদ্রিতাও ঝুল সামলাতে না পেরে আছড়ে পড়ে নীরের বুকে। ফেলে দিবেন বলে দিলাম তো ফেলে। এখান থেকে ওঠার সামর্থ্য আছে তোমার? যদি থাকে। এটা নীরের ফেলা, উঠা সম্ভব না। আর উঠতে চাইলেও নীর উঠতে দিবে না। দরকারে শিকলে বেঁধে রাখবে, তবুও ছাড়বে না। আদ্রিতা হাসে। নীরের বুক থেকে উঠে নীরের নাক টেনে দৌড় দেয়। তাহলে ধরে দেখান নেতা সাহেব, তারপর না হয় শিকলে বেঁধে রাখবেন। নীরও হেসে আদ্রিতার পিছনে দৌড় দেয়। খোলা মাঠে নির্মল বাতাসে মাঝে কপোত-কপোতির ছোটাছুটিতে হয়তো প্রকৃতিও আনন্দ হয়ে উঠল। আকাশের বুক ছিঁড়ে সূর্যমামাও হাসি মুখে বেরিয়ে এলো। ততক্ষণে মাঠটাও ভরে উঠল মানুষের ব্যস্ততাতে। কেউ কাজে, কেউ জগিংয়ে, কেউ আবার আড্ডা দিতে। সবার চোখ জোড়ায় যেন এই মুহূর্তে দুজনার উপরে। কারো কারো তাদের হাসি মজা ভালো লাগলো, কারো কারো মুখে বিরক্তির ছাপ। কেউ আবার নিজের প্রিয় মানুষকে কল্পনা করতে ব্যস্ত। নওমি উদাস মনে ক্লাসে বসে আছে। আজ আদ্রিতাদের তার বাবার বাসায় যাওয়ার কথা, সাথে নওমিরও যাওয়ার ঠিক করা হয়েছিল, কিন্তু আজকে দরকারি ক্লাস থাকায় সে যেতে পারেনি। ব্যাপারটার জন্য তার মন এই মুহূর্তে বেজায় খারাপ। নওমি বাহিরের দিকে তাকিয়েছিল। ঠিক সেই মুহূর্তে রুমে প্রবেশ করে প্রিন্সিপাল স্যার। সবাই দাঁড়িয়ে ওনাকে সালাম দিতে নওমি ধ্যানভঙ্গ হয়। নওমি নিজেও দাঁড়িয়ে যায়। স্টুডেন্ট, আপনাদের জন্য একটা ভালো খবর আর একটা খারাপ খবর আছে। আগে খারাপ খবরটা দিয়ে দিই। আপনাদের রসায়ন স্যার এই মুহূর্তে ছুটিতে আছেন। প্রিন্সিপাল কথাটা বলার সাথে সাথেই সবাই লাফিয়ে ওঠে খুশিতে। কিন্তু নওমির মন খারাপ হয়ে যায়।
কারণ স্যারটা খুব ভালো বোঝাতো আর অনেক দিন হওয়ায় স্যারটা ওকে মেয়ের মতো ট্রিট করতো। আবার কোনো সমস্যা হলে পার্সোনালি সেটা সলভ করে দিত। কোয়াইট ক্লাস। আপনাদের রসায়ন স্যার ওনার পরিবর্তে একজন টিচার আমাদের কাছে পাঠিয়েছেন। টিচারটা ওনারই ছাত্র ছিল, আবার সবার মধ্যে সবচেয়ে ভালো ছাত্র, যার কারণে উনি নিজের অবর্তমানে সাময়িকভাবে আপনাদের জন্য অধ্যাপক হিসেবে আদ্রিয়ান খানকে পাঠিয়েছেন। পরবর্তীতে পাকাপোক্ত হয়ে যেতে পারেন। আশা করি সবাই ওনাকে আপন করে নেবেন আর সম্মান করবেন। স্যার, আপনি আপনার ক্লাস কন্টিনিউ করুন, আমি আসছি। কথাটা বলেই প্রিন্সিপাল চলে গেলেন, আর ছাত্রছাত্রী সবাই মুখ ভার করে বসে রইল, কারণ তারা ভেবেছিল কয়দিনের ছুটি পাবে, কিন্তু তা আর সম্ভব না। এদিকে অধ্যাপকের নাম শুনে নওমীর কিছুটা খটকা লাগলো, কিন্তু মাস্ক পরে থাকায় সে খটকাটা সত্যি নাকি ভ্রম ব্যাপারটা সে পরিষ্কার করতে পারছিল না। আজব, করোনা চলে গেছে কিন্তু এখন দেখো মাস্ক পরে ঘুরে বেড়াচ্ছে। আজব জোকার। নওমী কথা শেষ করে সামনে তাকাতেই দেখে তার দিকে তাকিয়েই নিজের মুখ থেকে মাস্ক সরিয়ে ফেলছে। আদ্রিয়ানকে দেখেই ক্লাসে উপস্থিত সব মেয়ের হা হুতাশ শুরু হয়ে গেছে, কিন্তু নওমীর কপালে সূক্ষ্ম ভাঁজ। তার জানা মতে উনি আদ্রিতার বড় ভাইয়া, কিন্তু উনি তো জব করতেন বলেই সে জানে। রিসিপশনে তাদের সাক্ষাৎ হয়েছিল। নওমী ভ্রু কুঁচকে তাকিয়ে আছে, কারণ আজকে আদ্রিয়ানের গাল আর নাকটা স্বাভাবিকের চেয়ে একটু বেশি লাল লাগছে। ফর্সা মানুষদের এই এক সমস্যা, এদের আবার একটু কিছু হলেই মুখ লাল হয়ে থাকে, যেন এই মুহূর্তে রক্ত গড়িয়ে পড়বে। প্রথম যেদিন দেখেছিলাম সেদিন তো মুখটা সাধারণই ছিল, তাহলে আজ এত লাল হয়ে আছে কেন? ব্যাপার কি, অসুস্থ নাকি? আমিই বেশি ভাবছি। নওমী বিরক্ত হয়ে এদিক ওদিক তাকাতেই দেখে কিছু কিছু মেয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, আবার কিছু কিছু মেয়ে নিজের মেকআপ ঠিক করতে ব্যস্ত। নওমী তো হাঁ হয়ে গেছে। অ্যাটেন্ডেন্স ক্লাস। প্রিন্সিপালের কাছে আমার নাম তো জেনে নিয়েছেন আপনারা, তবুও আবার নিজের পরিচয়টা আপনাদের কাছে দিয়ে দিই। আমি আদ্রিয়ান খান, এই ভার্সিটি থেকেই পাশ করেছি। মতিউর স্যার আর আমার মনিটর ছিলেন। আজ ওনার বদলে ক্লাস নেওয়ার যে সম্মান উনি আমাকে দিয়েছেন, তা আমার জন্য অনেক গর্বের বিষয়। আজকে আমি ক্লাস নিব না, আজ আপনারা আপনাদের পরিচয় দিবেন এক এক করে। সবাই আদ্রিয়ানকে নিজের পরিচয় দিতে শুরু করলো। 10 নম্বর মেয়েটা পরিচয় দেওয়া শেষ করে বলে ওঠে, স্যার, আপনি কি সিঙ্গেল? প্রশ্নটায় আদ্রিয়ান খানিকটা হকচকিয়ে যায়, তবুও ঠোঁটের কোণে হালকা হাসি ফুটিয়ে বলে ওঠে, জি মিস, আমি সিঙ্গেল, কিন্তু আশা করি এই উত্তরটা আপনার কোনো কাজের নয়, তাই দ্বিতীয়বার এমন ধরনের প্রশ্ন যেন না করেন। তার দিকে খেয়াল রাখবেন। আমার বায়োডাটা হিসেবে আমি কী নিয়ে পড়াশোনা করেছি, কত দূর করেছি, আপনাদের বোঝাতে সক্ষম কি না, বা বিষয়ভিত্তিক প্রশ্ন করবেন, না হয় চুপ করে বসে থাকবেন, সেটা আপনাদের বিষয়। আদ্রিয়ানের এইরূপ শান্ত সুরে বলা কথায় বুঝে যায় সবাই তার রাগের মাত্রা কতটুকু, তাই কেউ আর আগ বাড়িয়ে কোনো বাড়তি প্রশ্ন করে না। আদ্রিয়ান এবার নওমীকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করতে নিবে, তার আগেই বেল পড়ে যায়, তাই সেদিন আদ্রিয়ানকে ক্লাস সেখানেই শেষ করে চলে যেতে হয়। কিন্তু নওমী এটা ভেবেই পায় না, সে শুনেছিল আদ্রিয়ান ব্যবসায়ী, তাহলে রসায়ন যেখানে সায়েন্সের সাবজেক্ট, সেখানে সে কিভাবে পড়াতে আসে? ব্যাপারটা খোলাসা করতে তার এই মুহূর্তে একজনেই সাহায্য করতে পারে। পর্ব 12। নীর নিজের বউকে তার শ্বশুরবাড়ি নিয়ে না এসে বউকে বগল ধাপা করে রওনা দিল তাদের মধুচন্দ্রিমার উদ্দেশ্যেতে। আদ্রিতা ভাবতেই পারেনি নীর সত্যি সত্যি এমনটা করবে, কিন্তু যখন করেছে তখন অবাক ব্যতীত আর কিছু হওয়ার সুযোগ পায়নি। সে কারণে সে সময়টায় ছিল না তার হাতে। তার আগেই নীর তাকে নিয়ে চলে এসেছে ট্রেনের কাছে। নেতা সাহেব, আমরা চলে তো এলাম, কিন্তু আমরা তো সাথে কোনো জিনিসপত্র জামা কাপড় নেইনি, তাহলে? আমি আছি তো বউ, এত চিন্তা করো কেন? আমরা পৌঁছানোর আগে তোমার জিনিসপত্র পৌঁছে যাবে। কিন্তু আপনার মাথায় হঠাৎ ঘুরতে যাওয়ার পরিকল্পনা হলো কেন?
বাবা মামনি আপনার ভাই বোনদের নিয়ে এলেও তো হতো। সবার সামনে তোমাকে আদর করলে তুমি লজ্জা পেতে তো বউ, আর লজ্জা পেলে তোমাকে আরও আদর করতে মন চাইতো আমার। তখন বাকিরা লজ্জা পেত, তাই না? আচ্ছা, সব নেতাই কি এমন অসভ্য হয় নেতা সাহেব, নাকি আপনি স্পেশালি এই ডিগ্রি নিয়েছেন বলবেন আমাকে? বিষয়টা আসলেই ভাবার, বুঝলে ওয়াইফি? দাঁড়াও, আমি শুয়ে শুয়ে ভাবতে থাকি, আর আমার আবার না শুলে মাথা খুলে না। বউ, তুমি তো জানোই। এবার ঝটপট আমার চুল টেনে দাও, আমি ভাবি, ঠিক আছে না? আদ্রিতার উত্তরের অপেক্ষা না করেই ধুম করে শুয়ে পড়ল নীর আদ্রিতার কোলে। আদ্রিতাও আর কি করবে, চুপচাপ নীরের চুলের ফাঁকে ফাঁকে হাত বোলাতে শুরু করে। আদ্রিতার হাতের নরম ছোঁয়া পেয়ে নীর ঘুমের দেশে তলিয়ে গেছে। অনেকক্ষণ বসে থাকার কারণে এখন আদ্রিতার কোমর মাজা সব ব্যথা করতে শুরু করেছে। তাই নীরের মাথার নিচে কম্বলটা পেঁচিয়ে দিয়ে উঠে পড়ে। ট্রেনের বিশাল কেবিন বুক করেছে নীর। কেবিন থেকে বের হতে আদ্রিতার কানে এক দলের গানের সুর আসে। পরিচিত গলা শুনে ভ্রু কুঁচকে সেদিকে এগিয়ে যায় আদ্রিতা। নিজের সন্দেহ এমনভাবে বাস্তবতায় রূপ নিবে কল্পনাও করেনি আদ্রিতা। তার সম্পূর্ণ বন্ধুমহল এক পুরো বগি ঘিরে বসে গলা ছেড়ে গান গাচ্ছে। আদ্রিতা একদম অবাক হয় না, কারণ এটা নতুন কিছু না তাদের জন্য। তারা বেশিরভাগ এমনটা করত। হুটহাট পরিকল্পনাবিহীন একটা ট্রেনে উঠে পড়ত, উদ্দেশ্যহীন এক গন্তব্যকে এক রাতে ঘুরে পরের ফিরতি ট্রেনে চলে আসতো। এই জন্য কম বকা খায়নি সে তার মা আর বাবার কাছে, কিন্তু তবুও থেমে থাকতো না। নীরের ঘুম ভাঙে মিনিট 20 পরে। চোখ ডোলে আদ্রিতাকে দেখার উদ্দেশ্যে মাথা উঁচু করতেই সেখানে আদ্রিতাকে না পেয়ে ঝট করে উঠে বসে। কপাল বেয়ে মুহূর্তে দরদর করে ঘাম ছুটে যায়। তাহলে কি সে পারেনি নিজের বউকে রক্ষা করতে? যাদের কাছ থেকে লুকাতে তাকে নিয়ে অন্য জায়গায় পালানোর পরিকল্পনা এঁটেছিল, তারা কি সে পরিকল্পনা জেনে গেল? এই রকম হাজারো পরিকল্পনারই পাগলের মতো হন্য হয়ে বেরিয়ে গেল কেবিন থেকে নীর। আশেপাশে আদ্রিতাকে দেখতে দেখতে বের হতেই তার চোখ যায় 4 নাম্বার বগিতে। সেখানে আদ্রিতার পাশে একটা ছেলেকে বসা দেখে নীরের কপালের রগ ফুলে ওঠে। পরপর কয়েকটা শ্বাস নিয়ে নিজেকে শান্ত করার সম্পূর্ণ চেষ্টা করেও আদ্রিতার হাসি মুখটা কিছুতেই তাকে শান্ত হতে দিচ্ছে না। এই মুহূর্তে নীর নিজের আয়ত্তের বাহিরে যাচ্ছে, যা সে চায় না। হঠাৎ করে আদ্রিতার চোখ পড়ে নীরের দিকে, সাথে সাথে জিহ্বায় কামড় বসায়। তার একদম খেয়ালই নেই সে নীরকে না বলেই কেবিন থেকে বাহিরে এসেছে। আদ্রিতা বন্ধুমহলের আড্ডা রেখেই উঠে আসে নীরের কাছে। নবমী কলেজ থেকে বের হতেই পিছ থেকে ডাক এসে তার। নবমী পিছন ফিরে তাকাতেই দেখতে পায় আদ্রিয়ান বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। সাদা শার্ট, ইন করে পরা কালো প্যান্ট, ক্লাসে সম্পূর্ণ বোতাম লাগানো থাকলেও এই মুহূর্তে শার্টের উপরের 2 বোতাম খোলা। খোলা শার্ট থেকে উকি দিচ্ছে ফর্সা লোমশ বুক। নবমী শুকনা ঢোক গিলল। এত ছেলের ভিড়ে ক্রাশ খেলো, তাও আবার নিজের ভাইয়ের শ্যালকের উপরে। ব্যাপারটা দৃষ্টিকটু হলেও নবমী পারছে না নিজেকে সামলাতে। এক্সকিউজ মি মিস, সোনা বাচ্চা, আপনাকে নিয়ে যেতে বলেছে। আপনি কি আমার সাথে বাইকে আসবেন, নাকি আপনাদের গাড়ি আসলে তাতে করে যাবেন? আদ্রিয়ানের প্রশ্নে নবমীর ধ্যান ভাঙে। এর আগে কোনোদিন বাইকে ওঠা হয়নি, বাইকে ওঠার অভিজ্ঞতা তার নেই। কিন্তু আজ কেন যেন এই অভিজ্ঞতার সম্মুখীন হতে মন চাইল। মাঝে মধ্যে নিজের কমফোর্ট জোন থেকে বের হতে ক্ষতি তো নেই। নবমী নিজের ভয়কে দূর করে কাঁপা কাঁপা হাতে উঠতে নিলেও পড়ে যেতে নিয়েই আদ্রিয়ান নবমীর বাহু আঁকড়ে ধরে। অষ্টাদশী সুদর্শন পুরো যুবক এর ছোঁয়ায় কেঁপে উঠল। শরীরের প্রতিটা লোমকূপ জানান দিল অষ্টাদশী এক সুদর্শন পুরুষের স্পর্শতে গলে গেছে, ভুলতে বসেছে বয়সের তফাৎ। আপনি এর আগে কোনোদিন বাইকে ওঠেননি? আদ্রিয়ানের প্রশ্নে কিছুটা ইতস্ত করল নবমী। নিচু কণ্ঠে বলে উঠল, না, আসলে বাড়িতে বাইকের পারমিশন নেই। একবার দাদু বাইক থেকে পড়ে গিয়েছিলেন, পরে আর বাইক কিনা হয় নাই এই বাড়িতে। অবশ্য তেমন কেউ বাইক কেনার শখও করেনি, সবার নিজস্ব গাড়ি আছে।
তাই আর বাইকে ওঠার অভ্যাস নেই। নমির কথায় আদ্রিয়ান তেমন ভাবান্তর দেখালো না। নমির মাথায় হেলমেট পরিয়ে বাইক ছাড়ল, পিছে ফেলে দিল একরাশ ভালো লাগার ছোঁয়া। শুধু কি নমির মনেই আদ্রিয়ান দ্বিতীয় দফায় দাগ কেটেছিল? হুঁ, নমিও দাগ কেটেছিল আদ্রিয়ানের মতো শক্ত যুবকের বুকে। বেবি হেয়ারের জন্য বিরক্তিতে যখন কপাল কুঁচকে লেহেঙ্গার কানা হাতে নিয়ে ছুটে যাচ্ছিল, ঠিক সে মুহূর্তে আদ্রিয়ানের বুক পাঁজরে তীব্র আন্দোলন চলেছিল। কিন্তু সে আন্দোলন যে দীর্ঘস্থায়ী হবে না, বড়লোক আর গরিবের দাঁড়িপাল্লায় ভালোবাসা যে ঝুলে পড়বে। আপনি 4 ভাইয়ের আদরের দুলালি মিস নওমি, রাজপ্রাসাদের রাজকন্যা। কিন্তু আমি তো কোনো রাজকুমার নই যে আপনাকে হাসিল করে নিয়ে যাবে নিজের রাজত্বে। মধ্যবিত্তদের যে ভালোবাসতে নেই, তাও আপনাদের উচ্চবিত্ত পরিবারের মেয়েকে তো নয়। তাহলে যে দীর্ঘশ্বাস ছাড়া দিন শেষে কিছুই জুটবে না। এত ভালো লাগছে কেন? শুধু মাত্র বাইকে উঠায়, নাকি বাইক চালক আপনি হয় স্যার? কথাটা মনে এলেও মুখে উচ্চারণ করতে পারল না নওমি। লজ্জায় আড়ষ্টতায় চুপটি করে বসে রইল নওমি। এক হাত দিয়ে আলতোভাবে আদ্রিয়ানের কাঁধে হাত রেখে বসে আছে সে। হুট করে স্পিড ব্রেকার আসায় একটু ঝুঁকে পড়তেই নাকে এসে বাড়ি খায় আদ্রিয়ানের পারফিউমের ঘ্রাণ, যা ঘামের সাথে মিশে গেছে। নমির মনের মাঝে উকি দিল নিষিদ্ধ বাসনা। খুব ইচ্ছা করলো এই ঘ্রাণে নাক ডুবিয়ে বড় একটা নিঃশ্বাস নিতে, কিন্তু এটা যে অসম্ভব। কিন্তু অসম্ভবটা হুট করেই সম্ভব হয়ে এলো। গাড়ি থামতেই নওমি বেখেয়ালিতে নওমি হুড়মুড়ি খেয়ে পড়ল আদ্রিয়ানের পিঠের ওপর। কেঁপে উঠল দুজনেই। নওমি ঝটপট সরে আসতে গিয়েও রয়ে শয়ে গভীর এক নিঃশ্বাস নিল, যা টের পেল না আদ্রিয়ান। বাড়িতে পৌঁছে নওমিরা জানতে পারল আদ্রিতা আর নীর এখনো পৌঁছায়নি। নওমি কিছুটা বিব্রত বোধ করল। হাজার হোক, বাড়িটা তার ভাইয়ের শ্বশুর বাড়ি। সেখানে যে সে ভাই ছাড়া নিজে একা আগে চলে এসেছে। ব্যাপারটা তার কাছে দৃষ্টিকটু লাগলেও আদ্রিতার বাবা মায়ের অমায়িক ব্যবহারে সব অস্বস্তি জানালা দিয়ে পালালো। চলবে। বন্ধুরা, আজকে আমি একসাথে 2 পর্ব দিয়েছি। আমার গল্প আপনাদের শুনতে কেমন লাগছে? গল্প শেষে অবশ্যই আপনারা কমেন্টস বক্সে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের অনুপ্রেরণা পেলে গল্পতে ভয়েস দিতে এবং গল্প লিখতে আমরা আগ্রহী হই। প্লিজ কমেন্টস করবেন এবং আপনাদের কেমন ধরনের গল্প পছন্দ সেটা আমাদেরকে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।